ঠাকুর আমাকে বাঁচান, ঠাকুর বাঁচান, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তারা তোমাকে তোমার এই অবস্থা কেন? শয়তান রতিকান্ত শাহ লোকজন নিয়ে আমাকে খুন করতে আসছে। সে কি? ওই রতিকান্ত শাহই তো তোমার স্বামী। মাত্র বছর 2 আগে এই মায়ের মন্দিরে আমি তোমাদের বিয়ে দিয়েছিলাম। ওটাই তো ছিল আমার জীবনের চরম অভিশাপ। না জেনে না বুঝে ওই একটা শয়তানকে আমি। না মা, হয়তো কোথাও তোমার ভুল হচ্ছে। নইলে রতিকান্তের মতো একজন সজ্জন সমাজসেবী ওই সমাজসেবীর মুখোশের আড়ালে লুকিয়ে আছে ওই শয়তানটা, নাহলে নিজের ছেলে বউকে নিজের হাতে খুন করতে চায়। মাসি, এ তুমি কি বলছো? আমি তোমাকে খুন করতে চেয়েছি? আমি তো তাই বলছি বাবা। তোমার মতো একজন সজ্জন মানুষ। আপনি বললে কি হবে গুরুদেব? উমাজি ও কথা বিশ্বাসই করে না। সেই অবিশ্বাসের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি ওই কথা বিশ্বাস করলেন ছোট গুরুদেব? আমি চুলের মুঠি ধরে টানতে টানতে ওরা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর তোমার পোষার গুন্ডারা আমাকে। কথা সত্য রতিকান্ত যে তুমি ওকে তোমার বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছো? না গুরুদেব, এই কথা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যে? মিথ্যে? তোমারই টাকা খেয়ে তোমার ওই পোষা গুন্ডার দল সেদিন আমার মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে চরম অপমান করে ওরা আমাকে জয়পুর থেকে চলে যেতে বাধ্য করেছিল। তাই যদি হয় তাহলে তুমি আবার ফিরে এলে কেন? আমার সন্তানের পিতৃ পরিচয় সামাজিক স্বীকৃতি আদায় করতে। খেলার ছেলে কিংবা মহের বসে আটে বাজারে চড়ে বেড়ানো মেয়েদেরকে নিয়ে বিয়ের খেলা খেলা যায়, কিন্তু তাদের অবৈধ সন্তানের পিতৃত্বকে স্বীকার করা যায় না। এ মহাপাপ তুমি করো না। মহাপাপ? অপর ধর্মের শিবে আজ আমি এই উপরে উঠেছি। খুন জগৎ দর্শন দিয়ে শুরু হয়েছে আমার রাজ্য অভিষেক। খুনের রক্তে হলি খেলাটাই আমার নেশা। সাবধান সাবধান, এক পায়ে বলে তোর ভবলীলা আমি সঙ্গ করে দেবো। দাদা দাদা, আমার তুমি ছেলেকে ধরো। দাও দিদি, তুমি ওকে আমার করে দাও। হায় রে কলিকাল, ছাগলে চটে বাঘের গান। তাই বলছিলাম কি, খবরদার পকেটে হাত রাখার চেষ্টা করবে না। বেশ, রাখলাম না, কিন্তু মায়ের মন্দিরের স্বামী হত্যা। স্বামী? কে স্বামী? তুই? তোর মাথা একটা শয়তান। তাহলে আমি জানো তুমি কে, যে মা হয়ে ছেলের ছেলে? আমার আমার ছেলে, আমার ছেলে। এই ছেলে ভবলি আমি একসঙ্গে শেষ করে দেবো। না, একে আমি কিছুতেই বসতে দেবো না। দরকার হলে আমি একে নিয়ে পালিয়ে যাবো সেই জয়পুরের গভীর জঙ্গলে। রতিকান্ত, মায়ের মন্দিরে তুমি এই মহাপাপ করো না। মায়ের মন্দিরে মহাপাপ করে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, তাই আজকের এই মহাপাপের সাজা। আমি নই, তুই নে ভণ্ড সন্ন্যাসী। শিবমাসি, একটা সহজ সরল সন্ন্যাসীকে খুন করতে তোমার হাতের দুটুকু কাঁপলো না? তুমি মানবী না ডাকিনি? আমি ডাকিনি, যাই ডাকিনি শেষ বল। তোকে আমি আজ, তোকে আমি। একে আপনি, আপনাকে কে খবর দিল? আমি নবীন সাহেব, আমি বাংলাদেশের বলাই রহমত আলী। রহমত রে, তুই আমার জীবন রক্ষা কর্তা ভগবান। ও কথা কইবেন না বাবু, ওতে তো আমাদের সহমত আছে। আমি নিত্যানন্দ ঠাকুরকে খুন করার অপরাধে, রতিকান্ত সাহকে অ্যাটেম্পট টু মার্ডারের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্টিং। ওকে স্যার, আসুন মহারানী। ওটার চেষ্টা করবেন না গুরুদেব,
আমি বুঝতে পারছি আপনি বলতে চাইছেন যে ওই শয়তানির যেন ফাঁসি হয়, এই তো ও ব্যবস্থাটা হয়ে যাবে। রথিকান্ত! এ কি ও দারোগাবু, এখনো ফানা চলেছে? আর কাউকে কামড়ানোর আগেই আপনি ওকে নিয়ে যান আদালতে, উপযুক্ত প্রমাণ দিয়ে ওই শয়তানির ফাঁসির ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। রহমত, কয়েন বাবু, যা পুলিশের সঙ্গে সহযোগিতা করে গুরুদেবের চিকিৎসার ব্যবস্থা কর। ওর জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে ওই শয়তানির শাস্তি অথবা মুক্তি। না! তাই মাছ পথকে শেষ করে ওই শয়তানির ফাঁসির ব্যবস্থা করার দায়িত্ব তো। আর কইতে হবে না বাবু, আমাকে কাম আমরা সারিয়ে ফেলেছি। রতনলাল, ওকে স্যার, চলুন ম্যাডাম। হ্যাঁ যাও গো যাও, আজও তো যাতে সুখে থাকতে পারো তার বন্দোবস্ত আমি নিশ্চয়ই করে দেবো। আর কয়েক ঘন্টার মধ্যেই তোমার ছেলের মৃত্যুর সংবাদ তুমি নিশ্চয়ই পাবে। তাতেই পারবি না রে শয়তান, তাতেই পারবি না। তোর মতো শয়তানের, তোর মতো বংশকে ধ্বংস করতে আমার এই ছেলে কৃষ্ণ মৃগকুলে বড় হবে। মনে রাখিস রে শয়তান, আজ থেকে 25 বছর পরে আমার এই ছেলে মৃত্যুদূত হয়ে তোর সামনে এসে দাঁড়াবে। না না না, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি 25 বছর পরে সেই ভয়ঙ্কর দৃশ্য। আমার ছেলে ধ্বংসরূপী মহাকাল হয়ে ছুটে বেড়াচ্ছে প্রান্ত থেকে প্রান্তে। তার সারা অঙ্গে ফুটে উঠেছে কঠিন কঠোর প্রতিজ্ঞার ছবি, কারণ সে দিগ্ভ্রান্ত উল্টা অভিশপ্ত রাহু। কোন এক অশুভ মুহূর্তে নবমণ্ডল থেকে ছিটকে পড়েছে এই বন্ধা পৃথিবীর বুকে। শ্বাসে জল দিয়ে নয়, আগুন দিয়ে নেওয়াতে হবে সেই দিব্য জ্যোতি। আর সেই জ্যোতি থেকে বারে বারে মনে করিয়ে দেবে যেই সমাজে বঞ্চনা ও প্রতারণার রক্তে রাঙা মায়ের স্মৃতি। রচনা কানন কুমার মাইতি, নির্দেশনা অভিনয়ে কমলেশ সর্দার, সহ নির্দেশনা অভিনয়ে পরিতোষ মণ্ডল, দল ম্যানেজার নারায়ণ চন্দ্র বাছাড়, রূপসজ্জায় নিউ মালতী সাজঘর, যন্ত্রসঙ্গীতে মাস্টার সায়েদ আহমেদ ও তার সম্প্রদায়, আলো ধ্বনি মাস্টার সুখেন ও আশিস সাউন্ড, প্রধান উপদেষ্টা ভোলানাথ কর্মকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় গোয়ালদহ গ্রামবাসী বৃন্দ। শুরু হলো গোয়ালদহ তরুণ নাট্য সংস্থা পরিবেশিত 1430 সালের এক বেদনা বিধুর অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। নাই বা পেল স্বামী সোহাগ, নাই বা পেল ঘর, মাঝে আমার জনম দুঃখী, জ্বলছে জীবন ভর, জ্বলছে আগুন চক্ষে মাতর, আসবে কবে সেই তিথি, নিধন যজ্ঞ সাধন শেষে রক্তে রাঙা মায়ের সিথি, রক্তে রাঙা মায়ের সিথি, রক্তে রাঙা মায়ের সিথি। রক্ত, আগুন, আগুন! সারা দেশ জুড়ে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। অভাবের আগুনে সংসার জ্বলছে, গরিবের পেট জ্বলছে ক্ষুধার আগুনে, স্নেহ মায়া মমতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে অশিক্ষা, লোভ আর বেঈমানির আগুনে। কিন্তু আমার বুকে জ্বলছে প্রতিহিংসা আর প্রতিশোধের আগুন। আর মদ খেও না দাদা, এভাবে বোতল বোতল মদ খেলে আমার পাও টলবে না আর আমি মাতালও হব না। তাহলে এত মদ খাচ্ছ কেন? ওরে শঙ্কচু,
মানুষ প্রদীপ জ্বালাতে তাতে দেয় তেল, হোমের আগুন প্রজ্বলিত রাখতে তাতে দেয় ঘৃতাহুতি, আর আমার বুকে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রাখতে আমি দিই মদাহুতি। কিসের জন্য তোমার এই প্রতিহিংসা? তা তো আমি জানি না, আমি শুধু জানি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, সেই মায়ের বুকে প্রতিহিংসার আগুন নেভাতে। সমস্ত অন্যায় আদেশ তুমি নতমস্তকে পালন করবে, এই তো। কিন্তু কেন ভাই একবারও জানতে চাইবে না? না, কারণ মায়েরা বিচার করা ছেলের শোভা পায় না। কালকে উঠে তুই মায়ের আদেশে সবল মারবো এই সমাজের বুকে, সেই বিষাক্ত সবলে নীল হয়ে যাবে এই সমাজের ভালো মন্দ সব কিছু। এই তো চাই, এই তো আমার উপযুক্ত 500 চরের কথা। না না, তাই বলে তোকেও আমি ছোট ভাবছি না, কারণ তুই মুখে জ্ঞান গর্ব ডায়লগ বললে আমার প্রতিটি কাজে জান লড়িয়ে দিস। তুমি আমার বুকে এসো প্রিয়তমা। বাজে কথা বাদ দিয়ে মন দিয়ে শোন। আজ রাত 12টায় জয়পুরের জঙ্গল পথে যে বেআইনি অস্ত্র আমদানি হবে আমাদের এজেন্টদের হাতে পৌঁছে দেবো না, সমস্ত অস্ত্র নামিয়ে আমাদের গুদামজাত করে আমাদের অকেজো অস্ত্রগুলো ট্রাকে লোড করে রাত 8টার মধ্যে রতিকান্ত সাহার বাগান বাড়িতে ফেলে দিয়ে আসবি। পরের চিন্তাটা আমার, বি কেয়ারফুল। আমি তোদের যেখানে পা রাখতে বলবো ঠিক সেখানেই রাখবি, তার বাইরে নয়। আর হ্যাঁ, আজ রাত 9টায় টিউশনি পড়ে ফেরার পথে জাস্টিস চৌধুরীর মেয়ে অলকাকে গাড়ি আটকে কিডন্যাপ করবি। কোনো কিন্তু নয়। আজ রাত 12টার পর এই জয়পুরের বুকে একদিকে চলবে গণধর্ষণ, অন্যদিকে অস্ত্র বর্ষণ। দুয়ে মিলে কাল সকালে শুরু হবে তুলকালাম কাণ্ড। গাড়ি থেকে নেমে মেয়েটা যে কোন দিকে গেল কে জানে। আচ্ছা দাদা, এখানে একটা মেয়েকে আসতে দেখেছেন? কালো না ফর্সা? না, মানে একটু মডার্ন টাইপের। কেমন পোশাক পরে? অর্ধুলাঙ্গ না পুরোটাই? আমার বোন। দেখুন, কোনো বাঘের পেটে চলে গেল কিনা। বাঘের পেটে? তার মানে এই জয়পুর জঙ্গলের 4 পেয়ে বাঘের পেটে নয়, এই নগ্ন বিকৃত সমাজ সংসারের 2 পেয়ে বাঘের খপ্পরে। তা কেন হবে? দিন দুপুরে এই সভ্য ভদ্র সমাজের মাঝে ভদ্রতা দেখাচ্ছেন? আর কোথা থেকেই বা আসছেন? আমি কলকাতা থেকে আসি আর যাবো এখানকার হাসপাতালে। রোগী না ডাক্তার? নয়তো কে? আমি জয়পুর হাসপাতালের ডাক্তার অনুপম সেন। আজই হাসপাতালে এসেছি জয়েন করতে। তারপর হাসপাতালের ওষুধ বাইরে পাচার করবেন নাকি পাচার করা রোধ করবেন? মানে এখানে সুখে চাকরি করতে হলে এই দুটো কাজের যে কোনো একটা আপনাকে করতে হবে। হয় শয়তানের সঙ্গে হাত মিলিয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিন, নয়তো জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আর রোধ করুন। দুটো কাজেই আমি আপনার পাশে আছি। বলুন আপনি কি চান? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি স্বর্গ নরকের মাঝে শুনে থাকা একটি সংকট এবং 24 ঘন্টার মধ্যে আপনি তা বুঝতে পারবেন। এখন যান, পরে আমি আপনাকে সব বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি ভাই। মেয়েটা যে কোথায় গেল? হ্যাঁ, মেয়েটা दो घूट, अरे दो घूट मुझे भी पिला दो शराब। दो घूट मुझे भी पिला दो शराब, होता है क्या बड़े जलवा। अरे 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 दो घूट मुझे भी पिला दो शराब, होता है क्या। অনন্যা, কে ও দাদা? ডোন্ট মাইন্ড মাই ডিয়ার ব্রাদার, একটু ড্রিঙ্ক করেছি তাই বলে আমি মাতাল হইনি। গাড়ি থেকে নেমে তুই কোথায় গিয়েছিলি? জাহান্নামে। কলকাতার মনোরম পরিবেশ ছেড়ে এই অজপাড়া গায়ে পড়ে থাকতে হবে, তাই একটা বার কিংবা হোটেল কিংবা ডিস্কোর সন্ধানে গিয়েছিলাম আর পেয়েও গেলাম। আর সেখানে একটু হুস্কি। হাসতে তো লজ্জা করছে না? একটা নতুন অজানা অচেনা পরিবেশে এসে ছি ছি ছি, লজ্জা আমার মাথা হিট হয়ে যাচ্ছে। নো নো ব্রাদার, যাতে তোমার মাথা হেড না হয় সে চিন্তা আমি নিশ্চয়ই করব।
প্রয়োজনে তুমি থাকবে কোনো সরকারি কোয়ার্টারে, আর আমি থাকবো কোনো হোটেল কিংবা লজে। খুব হয়েছে, এখন আয় আমার সঙ্গে। হাসপাতালে হাজিরাটা তো দিই, তারপর তোর মতো অবাধ্য বোনকে নিয়ে কতদিন এই জয়পুরের মাটিতে থাকতে পারবো তা ওই ঈশ্বরই জানে। আয়, চলে আয়। দাদাটা না চিরকাল একই রকম থেকে গেল, কিন্তু আমি আমার ওল্ড মডেল জীবন সাথীকে চিরতরে দূরে সরিয়ে দিয়ে রঙিন প্রজাপতি হয়ে আনন্দে নাচছি আর গাইছি। এক নজরে না দেখিলে বন্ধু এই দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু সব যেন মরে যায়। ও বন্ধু তুমি বন্ধু তুমি ও বন্ধু তুমি ও বন্ধু তুমি বোর্ডের চলে কিস্তিমাত করতে এটাই হবে আমার 2.5 প্যাচের ঘোড়া। এই যে সুন্দরী, এদিকে শোনো। কে বাবা তুমি? আমার আদর করে আমাকে ডাকছো? ও তুমি তো একটা বেটা ছেলে আছো মাইরে। তা বলো কি বলবে? তুমি লাইফটাকে এনজয় করতে চাও? নিশ্চয় চাই। আমার জীবনের প্রথম এবং শেষ কথা হলো এনজয়, আর সেই এনজয় দিতে পারিনি বলে একটা ব্রিলিয়ান্ট ছেলেকে বিয়ে 1 মাস পরেই দিয়ে যাক, সব কথা যাক, বলো কি করলে আমি আমার লাইফটাকে পুরোপুরি এনজয় দিতে পারবো? তার জন্য তোমাকে আমার কথা মতো চলতে হবে। চলবো, নিশ্চয়ই চলবো, কিন্তু তারপর আমাকে কি করতে হবে? যথা সময়ে নিশ্চয়ই বলবো। আপাতত তুমি তোমার দাদার কাছেই থাকো, তারপর এমনি ভাবে তোমাকে আমার কাছে কাছে রেখে উপযুক্ত কাজের মধ্য দিয়ে আমি তোমায় এনজয়ের চরম সীমায় পৌঁছে দেবো। কেমন? বাহ বাহ বাহ, বেশ ভালো। আর আমিও তোমাকে। শুধু দাদাকে? আমাকে একটু আদর করবে না? এই সারা নন্দী ভিঙ্গু, তোরা এখানে কি করছিস রে? তোমার রূপসীতা পান করছি ম্যাডাম। শাট আপ! ভালো চাস তো এখান থেকে কেটে পড়। তা বললে কি হয় রূপসী? দাদা যখন চলেই গেছে। এখন তোমার রূপ সমুদ্রে আমরা দুজনে সাঁতার কাটবো। নিষ্কান্ত ভ্রমণকে তোমার অবদান করতেই হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি চিৎকার করবো, ছেড়ে দাও। পুরানো ভবনের সুন্দরী তোমার চিৎকারে ধরে প্রতিদ্বন্দ্বী হয়ে তোমার কাছে ফিরে আসবে। শয়তান! দিনের আলোয় তোরা নারী নির্যাতন করছিস, এই নে তোদের পাপের সাজা। ওকে ছেড়ে দে জানো, নইলে একে আমি
শয়তান, ভাগ্য জোরে আজকের মতো তুই বেঁচে। আমি নই রে সারা, তোকে আজকের মতো ছেড়ে দিয়ে গেলাম, কতটা মনে রাখিস। আরে টাকে তোর কাছে জমা রেখে গেলাম। লেগেছে তাই না? উঠুন, আপনাকে আমি কে কে আপনি? নতুন করে পরিচয় দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি এখন আসি। দাঁড়াও, বলুন। তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলে, তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে কিছু পুরস্কার চাইবে না? চাইবো, নিশ্চয়ই চাইবো। আমি চাই ক্ষমা, নিঃশর্ত ক্ষমা। হ্যাঁ নিশ্চয়, হ্যাঁ নিশ্চয়। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ভবিষ্যতে কোনোদিন কোনো কারণে আপনার সামনে এসে আমি দাঁড়াবো না, কিন্তু না জেনে না বুঝে কর্তব্যের আহ্বানে সাড়া দিতে গিয়ে আপনার সামনে এসে যে ভুল আমি করেছি, তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি, নিঃশর্ত ক্ষমা। কিন্তু আমি যদি ক্ষমা না করি, তাহলে আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। বেশ, তাহলে আমার দেওয়া সেই শাস্তির বিধানটাও শুনে রাখো। আজ থেকে আমি এই জয়পুর এলাকাতেই ঘুরে বেড়াবো, আমার প্রয়োজনে আমি সারা এলাকা চষে বেড়াবো, কিন্তু তুমি ভুল করেও কোনোদিনও আমার সামনে এসে দাঁড়াবে না। ক্ষমা করবেন মিস সেন, আপনার এই শাস্তি আমি নিতে পারলাম না। What? ইয়েস, আমিও মানুষ, শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব আমার মধ্যে বর্তমান, তাই আত্মের সেবা করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানোটা আমার বাবার দেয়া মানবিক কর্তব্য। What nonsense? কোনো কারণে কারো জন্য সে শিক্ষার অমর্যাদা আমি করতে পারবো না। What nonsense? আপনি আমায় গালাগালি দিচ্ছেন? দিন দিন, যত খুশি অপমান করুন, সব আমি নীরবে সইতে পারবো, কিন্তু কর্তব্যচ্যুত হতে পারবো না। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, সুদিনে নয় দুর্দিনে, সুখে নয় দুঃখ বিপদে, সব সময় আপনার পাশে আমি থাকবো। না, মিস অনন্যা সেন কারো দয়া বা করুণার পাত্রে নয়। রাইট, রাইট ইউ আর। সেই কারণেই আপনাকে আমি ছায়ার মতো অনুসরণ করব, কারণ আমি জানি অতি অহংকারীর পতন হতে বেশি সময় লাগে না। তোমার ওই ভুতুড়ে শিক্ষার মানে অন্য কোথাও গিয়ে শোনাবে, আমাকে নয়। আমার শেষ কথাও শুনে রাখো রাস্কেল, নর্দমায় ফেলে দেওয়া এটো খাবার কুড়িয়ে খাওয়ার জন্য এই অনন্যা সেনের জন্ম হয়নি, কথাটা মনে রেখো। নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন, এমর অহংকার। কিন্তু না, এত সহজে আমি হারবো না। সুশিক্ষার প্রদীপ হাতে কুশিক্ষার সূর্য লোককে আমি ম্লান করে দেবই, এমন দৃঢ় প্রতিজ্ঞা। না, দেবো না, কিছুতেই আমার নাম ছোট করতে দেবো না। আমি মানে সে তোলা কিনা এত বড় নামে রাখা যাবে না। আচ্ছা, আপনারাই বলুন তো, নামটা ছোট করলে আমার মান সম্মান বলে কিছু থাকবে? তাই আমার শেষ সিদ্ধান্ত, যে আমার নাম ছোট করতে চাইবে তাকে পে দিয়ে 55 বানিয়ে দেবো। কাকে 55 বানিয়ে দিচ্ছিস রে বলিস? সরি ম্যাডাম, দয়া করে আমার পুরো নামটাই বলুন, নইলে আমার প্রেস্টিজের এখন পাঞ্চার হয়ে যাবে। যে নাম রাখলে প্রেস্টিজ চলে যায়, সে নাম রেখেছিস কেন? আমি কে রেখেছি ম্যাডাম? রেখেছি তো আমার বাবা মা। তাদের উপরে কলম চালানোটা কি ঠিক হবে? বাবা, তোর তো দেখছি আমার টনটনে জ্ঞান আছে। হ্যাঁ না, পাড়ার পাঁচজনে তাই বলে। কি বলে? কয়েক বছর আগে জন্মালে আমি নাকি বিদ্যাসাগর কিংবা বিবেকানন্দ হতুম। তো এখনই না হতে পারলি
শ্মশান থেকে জল ঢালা হয়েছে। আর ওই পয়সাওয়ালা মানুষগুলো সুযোগ পেলে চড়িয়ে 64 বানিয়ে দিচ্ছে। কিছু পরিবর্তন তো হয়েছে। এমন পরিবর্তন হয়েছে, সূর্য যে মোমবাতি দিয়েছে। বলি তোর গ্যাস চেম্বারটা এবার বন্ধ করবি? আমি বন্ধ করলে কি আর হবে ম্যাডাম, এখন তো সারা দেশটাই গ্যাসে চলছে। তার মানে জ্বালানি হিসাবে আজ গ্যাস ঘরে ঘরে পৌঁছে গেছে। আগে দেশের নেতা মন্ত্রীরা কত কত কাজ করতো, এখন গ্যাস দিয়ে জনগণের পেট ভরিয়ে দিচ্ছে। তাতে তোর মাথার যন্ত্রণা হচ্ছে কেন? মাথা থাকলেই যন্ত্রণা হয় বাবু, হয়তো আমার মাথা আছে বলেই। সব ব্যাপারে মাথা গলাবি না, কারণ তোর মতো ছোট লোকদের মাথা রক্ত মাংস দিয়েই তৈরি বাবু। হয়তো সেই মাথার বুদ্ধিটা আপনাদের মাথার মতো অতটা জটিল নয়। তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি বালেশ। আরে বাবু, ওটাই আমার আসল নাম নয়। আপনি আমাকে যতই ছোট করুন, আমার নামকে নয়। আমার নাম ছোট করা মানে প্রেস্টিজ পাঞ্চারের খেলা। দয়া করে ওই খেলাটা খেলবেন না, খেলবেন না। আয় রে কলিকাল, ছাগলে চাটা বাঘের গাল। সামান্য চাকরের মুখেও শুনি আজ মহামানবের জ্ঞানবাণী। কেন হবে না বাপি? দেশের উন্নতি মানে কি শুধু মালিক শ্রেণীর উন্নতি, চাকরদের নয়? নিশ্চয়, তবে সেটা তোমার মুখে শুনতে হবে, এটা আমি আশা করিনি। না কেন বাপি, আমি কি এতই অজ্ঞ যে? না, অজ্ঞ নয়, বরং বিজ্ঞ। এবং সেই বিজ্ঞ করে তুলতে আমি তোমাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম। তার ফল নিশ্চয়ই এটা নয়। তার মানে তুমি আমার কাছে কি আশা করো বাপি? পাশ্চাত্য শিক্ষার কলা কৌশল, যা দিয়ে তুমি মোহিনী হয়ে এই আধুনিক যুব সমাজকে ভোলাবে, আর বাঘিনী হয়ে তাদের বুকে দাঁত বসাবে। আমি এই শাশ্বত বাংলার নারী হয়ে এখন পিতার কাছে সাহায্য করবে, আর বিয়ের পর স্বামীর কাজে। বেশ, তাই হবে বাপি, তাই হবে। তোমার দেখানো পথে চলেই আমি আমার শিক্ষার মর্যাদা রক্ষা করব বাপি। আমি জানি পথ বড় দুর্গম, তো সে পথ অতিক্রম করতে আমাকে হয়তো অনেক অনেক নিচে নামতে হবে বাপি। তবু তোমার পায়ে তোমার দেওয়া শিক্ষার পুষ্পাঞ্জলি দিতে আমি আমি সব করতে পারবো বাপি, আমি সব করতে। রাজনীতিক হলে যোগ্যতা লাগে না, আর শিক্ষা দীক্ষার যোগ্যতা নয়। ছলা কলা আর কৌশলী হবে আমার সভ্যতা বিঘ্নকে অতিক্রম করে এগিয়ে চলার প্রধান অস্ত্র। দেখো, হাসি নয়, তোমার দিকে কান্না এগিয়ে আসছে। কান্না? রূপা, চিরকাল কাঁদবে তারাই যারা আমাদের কথায় ওঠে বসে নাচে আর ছোটে। আমরা তো ছোটাই, আমরা কাঁদবো কেন? কারণ আমাদের বাগান বাড়ির চারপাশে তাই নাকি? তা কার এমন মাথা খারাপ হলো যে অত দামি দামি অস্ত্রগুলো ছড়িয়ে ফেলে গেল? সেটাই তো আমি বুঝতে পারছি না বাপি, যে অতগুলো অস্ত্র হয়ে উঠেছে আপনাদের বাগান বাড়িতে। আরে 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 নিশান বাবু, আপনি কতদিন পর দেখা, ভালো আছেন তো? সে 25 বছর আগে আপনার কাছে যদি এক নিরপরাধ মহিলাকে আমি বাঁচাতে পারিনি, তাই আবার আমি ফিরে এসেছি। আমাকে জব্দ করতে? তাই বুঝি থানায় কিছু পুরনো অকেজো অস্ত্র শস্ত্র আমার বাগান বাড়িতে ছড়িয়ে ছুটিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন? বাবু, কি বলছেন আপনি? সত্যি কথা প্রমাণ করতে পারবেন এইগুলো আপনি ফেলেননি? আর তাছাড়া ওগুলো আমার অস্ত্র হলে নিশ্চয়ই আমি বাগান বাড়িতে ছড়িয়ে রাখতাম না। আপনি অস্বীকার করতে পারবেন না? পারি, নিশ্চয়ই পারি, কারণ যে ঘটনার কোনো প্রমাণ বা সাক্ষী নেই। প্রমাণ বা সাক্ষীর প্রয়োজন আদালতে, থানায় নয়। তাহলে সেই থানায় অমনি কিছু পুরনো অকেজো অস্ত্র শস্ত্র ছড়িয়ে দিয়ে আমি আপনাকে ফাঁসাতে পারি অফিসার। এই পর্যন্তই থাক, এই অস্ত্রগুলো নিয়ে গিয়ে থানায় জমা করে দেন। নইলে চক্রান্তের জলে আমি নই, জড়িয়ে পড়বেন আপনি নিজে। না, ভবিষ্যতে যা ঘটবে বা ঘটতে পারে তা আপনাকে আমি আগাম জানিয়ে দিচ্ছি অফিসার। আশা করি এই কথাটা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। এবার শুভদবালকের মতো থানায় গিয়ে আপনি আপনার নিজের দায়িত্ব পালন করুন। এটা আপনি মনে করিয়ে না দিলেও চলবে, কারণ আমার দায়িত্ব কি এবং কোথায়
তা আপনার চেয়ে আমি ভালোভাবেই জানি। তাই না? আমি ইন্সপেক্টর নিশান বললি এই পোশাক পরে যে শপথ বাক্য আমি পাঠ করেছি তার প্রতিটি অক্ষর আমার আজও মনে আছে। তাই আমার করণীয় কাজটা শপথ বাক্যকে মনে রেখেই করবো। এদেশের পুলিশ তার আবার কর্তব্যবোধ। ওরে শালা, কোটি কোটি টাকা আছে যার, এদেশের পুলিশ প্রশাসন আইন আদালত তার হাতের মুঠোয়। আমার একমাত্র উপযুক্ত পুত্র তুই। আমি জানি তুই পারবি আমার চলার পথকে কণ্টক মুক্ত করতে। তাতে জীবনটাই হারাবি, হীরক! কিন্তু কোনো বাজি জিততে পারবি না। হীরক! আজ বাগান বাড়িতে অস্ত্র পড়েছে, এরপর হয়তো কোনদিন দেখবি আমাদের এই বাড়িটাই অ্যাটম বোমায় উড়ে গেছে। তোর আশাটাই পূর্ণ হয়ে যাবে যদি তোর চলার পথকে পরিবর্তন না করিস। বাবা, ইয়েস, আমি তোদের বাবা। অনেক চড়াই উতরাই পার হয়ে অর্ধ শীর্ষের স্থান দখল করেছি। তোদের ছেদকতার মাধ্যমে ভুলেও সে স্থান আমি হারাতে পারবো না। কিন্তু সমুদ্রে নৌকা ভাসিয়ে দুঃস্বপ্নের রাজ্যকে তোরা বাড়িয়ে দিতে পারিস, কিন্তু আমি নই। আমি শুধু জানি অর্থর ক্ষমতার রাজ্যে বিচারণ করে এ সমাজ সংসারে সবটুকু সুখকে ভেঙে নিতে। আরে কলিকাল, ছাগলে চাটে বাঘের গা, সেই বাঘে আর ছাগলে আমি এক ঘাটে জল খাইয়ে প্রমাণ করে দেবো যে আমার চলার পথে এতটুকু ভুল নেই, আর থাকতেও পারে না। আমিও সেই দিনটার জন্য অপেক্ষা করবো বাবা, যেদিন তোমার নিজের ভুল তুমি নিজের মুখে স্বীকার করবে। তাহলে তো তোকে অনন্তকাল অপেক্ষা করতে হবে দাদা। না রে রূপক না, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। এ তোর অনেক কল্পনা না, এটাই চিরন্তন সত্য। কারণ ভুল আর অন্যায় কাজের শেষ পরিণতি হলো দুটো, ওই নিজের মুখে ভুল স্বীকার করে ক্ষমা ভিক্ষা চাওয়া, নইলে সাজা নেবার জন্য প্রস্তুত থাকা। সেটা সবার জন্য হতে পারে, কিন্তু আমাদের জন্য নয়। কারণ আমাদের অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কালের বিচারে একদিন হারিয়ে যাবে, বিচ্ছেদির অতল তলে। কারণ যুগের ধর্মের সঙ্গে শোনালি তুই তাই না দাদা? এটাই যুগের পরিবর্তনের সঙ্গে নিজেকে সবাই বদলায়, শুধু তুই ছাড়া। তাই বলে সোনালীকে এই পোশাকে দেখবো এ আমি কোনোদিন আশা করিনি। কেন হবে না দাদা? যে বাবা তার মেয়েকে শিক্ষিতা রুচিশীল দেখতে চায় না, সেই বাবার মেয়ে হয়ে আমি। তুই নিজের শিক্ষা দীক্ষা বিবেককে এইভাবে খুন করবি? হ্যাঁ করবো, কারণ তুমিই তো শিখিয়েছো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। হ্যাঁ শিখিয়েছি, তবে সেটা সেই পিতার জন্য যে ওই শব্দের অর্থ বোঝে, যারা শুধু জন্ম দিয়ে পিতা হতে চায়। সাবধান দাদা, তোর অনেক কথা আমি সহ্য করেছি, কিন্তু বাবার নিন্দা আমি সহ্য করবো না। কারণ অর্থ সম্পদে আমাদের বাবা। অর্থ আর ক্ষমতার জন্ম পৃথিবীতে কোনোদিন চিরস্থায়ী নয় রূপ, সেটা এখন ভাববার সময় নয়। কারণ ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমি এই পৃথিবীর কেউ কার মতো ধরে পড়তে চাই। তোর মতো মোমবাতির আলো হয়ে আমি ধীরে ধীরে পুরে শেষে ও ভগবান, এদেরকে আমি কেমন করে বোঝাবো? কাউকে কিছু বোঝানোর দরকার নেই দাদা। দূষিত রক্তের ধারা যাদের শরীরে বইছে, শান্তি সুললিত বাণী তাদের কানে ঢুকবে না দাদা। তাই বলে তুইও রূপকের পথ ধরেই চলবি? তাছাড়া উপায় কি দাদা? আমরা গাছে কি আর সুমিষ্টি আম ফলে? আমরা গাছে সুমিষ্ট আম না ফললেও সুমিষ্ট সুস্বাদু আমরা যে ফলে তা আমি প্রমাণ করে দেবই।
হিরণ্যকশিপুর ঘরে যদি প্রহ্লাদ জন্মতে পারে, রাবণের ভাই যদি নির্বিচার হতে পারে, তাহলে রতিকান্ত ছেলে মেয়েরাও আদর্শবাদী হতে পারে, আদর্শবাদী হতে পারে। কুশ্রী নোংরা মনোবৃত্তিতে যারা নরকে তলিয়ে যায়, তোমার মতো সৌরভের তাদের নাকি ঢুকবে না দাদা। কি তুমি এখানে? বাবুকে কত মতো আমাকে আইতে হলো। তার মানে? আরে মানে কি কইব দিদিমণি, কি জানো ওই নামটা শোনাই? হ্যাঁ ভালো মনে পড়েছে, অনুপম সেন। সারাগো কিছুতেই বস বানানো যাইতেছে না। তাকে না আমি কি করবো, আমার কাছে আসতে হবে কেন? তুমি তো সব পারবো দিদিমণি। বাবু কইছে তোমাকে ওই ডাক্তার বাবুকে বসে আনিতে হইবে। তা কি করে সম্ভব? তা তো আমি কইতে পারবো না দিদিমণি। তুমি বাবুর অর্ডার যেন তেন ভাবে কামটা সারতে হইবে, বুঝলা কি? না বুঝিনি, আর বেশি বুঝে আমার দরকার নেই। তারপরে কি হয়েছে দিদিমণি? আমাকে বাবু মানুষ নয়, দেবতা। তার কথাটা তোমরা নত মস্তকে পালন করো, আমার পক্ষে তা সম্ভব নয়। ও তাহলে ওই কথাটা কই গিয়া দিদিমণি আপনার কথার কোনো ভ্যালুই দেয় না। হ্যাঁ হ্যাঁ তাই বলো। তবু আমি তার অন্যায় আদেশ না না, তা কি করে সম্ভব? হাজার হোক তিনি আমার বাবা, তার কথার ন্যায় অন্যায় বিচার করে আমার কোনো ক্ষমতা নেই। আমাকে একই কথা দিদিমণি, খেতে না পাইয়া পেটের জ্বালায় বাংলাদেশ থেকে হেতায় আয়া বাবুর দয়ে ঠাই পেলাম, তাই বাবুর একাম কুকাম পরেই সারাটা জীবন কাটিয়ে দিলে। মনটা একবার বিদ্রোহ করেনি, বিবেকটা চিৎকার করে বলেনি এ অন্যায়, এ পাপ। তাছাড়া বাড়িতে তোমার যোগ্য ছেলে। হগো দিদিমণি, আমার পোলা রমজান বারবার কই আব্বাজান তুমি এই গুনাহের কাম আর করো না, কিন্তু যার নুন খাইছি তার সাথে আমি বেঈমানি করতে পারবো না দিদিমণি, আমি বেঈমানি করতে পারবো না। ভগবান, এই সহজ সরল মানুষগুলোকে বাবা কত কুকাজ করিয়ে যাচ্ছে, এমনকি নিজের ছেলে মেয়েকেও। মা গো, তুমি স্বর্গ থেকে বলে দাও মা, আমি এখন কি করবো মা, আমার কি করা উচিত? পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না পায় প্রাণ। বলে দাও মাগো, বলে দাও মা, বলে দাও মাগো, বলে দাও মা, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মা সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে দাও মাগো, দাও বলে দাও মা, দাও বলে দাও মাগো, দাও বলে দাও। কি বলবি? এরপরে আর কি জানতে বাকি আছে তোদের? দাদা, এইভাবে একটা নিরীহ ছেলেকে খুন করে একটা নিষ্পাপ মেয়ের জীবনকে অন্ধকারে ভরিয়ে দিল। অন্ধকার? ওরে শঙ্কচু, তোর আমার কালকে উঠের এদের অন্ধকার জীবনগুলোর কথা কে ভাবে বলতে পারি? সুন্দর সমাজের অবিচারের শিকার আমরা, কিন্তু ওই ছেলে বা মেয়েটা সুন্দর সমাজের মানুষ, তাই শাস্তি ওদেরকেও পেতে হবে। কিন্তু আমাদের শিকারের লক্ষ্য তো সমাজের বুকে ধোয়া তুলসী পাতা হয়ে বেঁচে থাকা অসামাজিক মানুষগুলো। না, শুধু ওই মানুষগুলোই নয়, সমগ্র সমাজ ব্যবস্থার উপর চরম আঘাত এনে এই সমাজটাকেই ভেঙে চুরমার করে দেওয়া। তাই সব ভালো মন্দই নয়,
প্রয়োজনে সকলের গলায় ছুরি চালানোই হবে আমাদের একমাত্রই লক্ষ্য। কিন্তু প্রতিপক্ষকে এতটা দুর্বল বাবা কি ঠিক আমরাই বা দুর্বল হবো কেন? যাদের মাথার উপর আছে মায়ের আশীর্বাদ, সেই আশীর্বাদের জোরে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। ধ্বংসের তাণ্ডব লীলার মধ্য দিয়ে আমূল পরিবর্তন করব এই নগ্ন বিকৃত সমাজ ব্যবস্থা। তাহলে এখন আমরা না না, তোর মতো ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে কোনো খুন খারাপই হবে না। শোন, তাই তুই থাকবি কোতলপুর মোড়ে। আরামবাগ থেকে বরের গাড়ি কোতলপুর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুই কালকাউটেকে ফোন করবি। আর কালকাউটে মাছ পথে বরের গাড়ি থামিয়ে তোর বিষাক্ত ছবলে। আর বলতে হবে না দাদা, আমার হাত এখনই নিষ্পিস করছে। হয়তো এখানেই কাউকে যেন কথা বলছেন। তবে কি কারা তোমরা? কোথা থেকে আসছো? আমরা আসছি মহাশ্মশান থেকে। আমি তো বুঝতে পারবেন না, কারণ অত জ্ঞান আপনার নেই। তার মানে আমাদের সব কথার মানে বুঝতে পারলে স্থির থাকতে পারবেন না। সুতরাং বেশি বুঝতে না চাওয়াই ভালো। তোমরা তো ইয়ারি করে কথা বলছো কেন বাবা? বেশ পরিষ্কার বাংলায় বলছি, শুনুন স্যার। আপনার মেয়ের বিয়েতে আমরা অনাহুত অতিথি, তাই এই যখন পড়েছো তখন বিয়ে বাড়িতে না খেয়ে যেও না বাবা। গরিবের বাড়িতে এক মুঠো খেয়ে। না স্যার, বিয়ে বাড়িতে ভুরিবাস করা আমাদের পোষায় না। আমরা বিয়ে খেতে ভালোবাসি, তাই এখন আমরা আপনার মেয়ের বিয়ে খেতে আমাদের পেট ভরে খাবার খবর একটু পরেই পাবে। প্রস্তুত থাকুন, সেই খাবার থাকতে আমি তো কিছুই বুঝতে পারিনি, তাই তো? কি করে বুঝবেন? ওরা তো এখান থেকে বাতাস হয়ে গেল। বুঝবেন তখন, যখন ওই বাতাস ঝড় হয়ে এসে আপনার জীবনের ভালো মন্দ সবকিছুকে উলট পালট করে দেবে। কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তোমরা আমার ক্ষতি করতে চাই? না স্যার, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা আমাদের নেই। আমি চাই এই সমাজের বুকে আগুন জ্বালাতে। সেই আগুনেরা যদি আপনার গায়ে লাগে তাহলে আমি কি করব বলুন? শোনো বাবা, আমি কর্নেল একে বিশ্বাস। সারা জীবন আমি সততার সঙ্গে দেশ মায়ের সেবা, কোনোদিন কারো এতটুকু ক্ষতি করিনি। কোন অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি। আজ তোমার কাছে আমি হাত জোর করে বিরতি করছি। সমাজের উপর প্রতিশোধ নিতে গেলে আমার একমাত্র মেয়ের জীবন। হয়তো অন্ধকার নেমে আসতে পারে, না, হয়তো চোখের জল সম্বল করে তাকে বেঁচে থাকতে হবে। আমার পোষা সাপের ছবলে যে নীল হয়ে যাবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। Yes! কান্না বন্ধ করে শুনুন স্যার। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার সেই শান্ত পৃথিবীর কোনো এক কোণে আপনার নিশ্চয়ই তার ঠাই খুঁজে পাবে, যদি আপনার চলার পথে কোনো ভুল না থাকে। রাতে আছিস, ছুটি হয়। একটা দুরন্ত কাল বৈশাখী আমার জীবনের সব হিসাব উলট পালট করে দিতে চাইছে। একটা দুরন্ত কাল আমার কৃষ্ণ ভয়ের সুখ শান্তিকে চিবিয়ে খেতে চায়। আপনি ওভাবে চিৎকার করছেন কেন? রমজান, রমজান তোমরা পারবে তো বাবা? যে কোনো বিপদ থেকেই আমার কৃষ্ণ আমাকে রক্ষা করতেই। এ কি বলছেন চাচা? কৃষ্ণা শুধু আপনার মেয়ে নয়, ও আমার আদরের ছোট বহিন। চলার পথে বহিনের পায়ে পড়েছে কোনো বিষাক্ত কাটা, তার এই মুসলমান ভাইজান তার উপরে তুলে দেবে চাচা, তার উপরে। তবু আমার মনটা এত চঞ্চল হয়ে উঠছে কেন? কেন আমার কৃষ্ণ
না মায়ের ভবিষ্যৎ চিন্তায়? ও চিন্তাটা আমাদের উপরে ছেড়ে দিয়ে বলুন চাচান, কার কথায় কেন আপনি ভয় পেয়েছেন? কার কথায়? হ্যাঁ, কি যেন বলে গেল ছেলেটা? কি হলো বাবা, চুপ করে আছো কেন? বলো। কার ভয়ে কর্নেলেকে বিশ্বাসের কণ্ঠে আজ কাপা কাপা স্বর? জীবন্ত কাল বৈশাখী ঝড়। তিনি সত্য হাতে থামিয়েছেন। সেই কর্নেল বিশ্বাস আজ নিজের সংসারের ঝড় থামাতে এত ভীত কেন? কেন ভুলে যাচ্ছ বাবা, তুমি একজন জীবন সংগ্রামের সৈনিক। প্রয়োজনে আবার হাতে তুলে নিন একে 47 রাইফেল। দুষ্টের দমন আর সৃষ্টের পালন করে তুমি প্রমাণ করে দাও যে তুমি একজন দেশভক্ত সৈনিক। কিসের কারণে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে বলে গেছেন? একমাত্র মেয়ের বিপদের কথা জেনেও তার প্রতিবাদ না করে কেন তোমার মতো লৌহ মানবের দু চোখ ফোলা চল বাবা? সৈনিকের চেয়েও আজ আমার বড় পরিচয়, আমি একজন কন্যাদায় গ্রস্ত পিতা। তাই আমার সবচেয়ে বড় কর্তব্য হলো সেই কন্যাকে উপযুক্ত পাত্রে দান করে তার হাসি স্বামীর ঘরে হাসি মুখ দেখে আমার এই জীবনটাকে সার্থক। আপনার জীবন সেই সার্থকতা দুয়ারে পৌঁছাতে পারেনি মেশামশাই। এ তুমি কি বলছো বাবা? আমার জীবন শত দুঃখের আকুল পাথরে নিমজ্জিত হয়েছে। হীরক, হেয়ালি না করে স্পষ্ট করে বল, কি দুঃসংবাদ তুই বয়ে এনেছিস? চুপ করে থেকো না, বলো কি হয়েছে বলো। কি হলো? আসবে না মেশামশাই? আসবে না? কেন কেন আসবে না? কিছুক্ষণ আগে কোতলপুরের এক ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তায় মোর আততায়ীর হাতে খুন হয়েছে। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার জীবন সূর্য উদয়ের আগে এমনি করে অস্ত যেতে পারে না। বাবা, বাবা কেন এমন হলো বাবা? বলতে পারো ই আমার কোন মহাপাপের প্রায়শ্চিত্ত? না রে মা না, তোর কোনো অপরাধ নেই, এ আমার পূর্ব জন্মের কোন কর্ম। বাবা তাই তো তোর সুখের ঘর আমি বাবা। না বাবা না, আর কেঁদে কোনো লাভ নেই। ভাগ্যের কাছে আজ আমি পরাজিত, তাই কান্নার নদী আমার বুকে প্রবাহিত হোক। দাদা, এই দাদা, তুই তো অনেক চেষ্টা করেছিস, কিন্তু কি করবি বল? আমার ভাগ্যে যদি পর না থাকে না বোন না, ও কথা তুই বলিস না রে বোন, ও কথা তুই বলিস না। আজ রাতেই যে কোনো প্রকারে আমি তোর সুপাত্রের হাতে দান করে তোর সুখের ঘর আমি বেঁধে দেবই। সান্ত্বনা দিচ্ছিস, কিন্তু তুই তো জানিস যে মেয়ে বিয়ের রাতে তার স্বামী খুন হয়, তার মতন অলক্ষণে কুপায় মেয়েকে বিয়ে করতে এই সমাজে কেউ কোনোদিন এগিয়ে আসবে না। আসবে, নিশ্চয়ই আসবে। আমরা গ্রামের প্রতিটি যুবক ছেলেদের কাছে জোর হাত করে অনুরোধ করব, প্রয়োজন হলে আমরা তাদের পায়ে ধরে বলবো, দয়া করো ভাইজান, দয়া করো, দয়া করে আমার এই ছোট্ট বহিনটাকে বিয়ে করে তার লগ্ন ভ্রষ্ট অভিশাপের হাত থেকে বাঁচাও। তাহলে আর দেরি নয়, হীরক, রঞ্জন, আয় তোরা আমার সঙ্গে। চলে এলাম আপনাদের নিবুদ্ধিতা থেকে, আর না এসে থাকতে পারলাম। তার মানে হাতের কাছে সুপাত্র থাকতে যারা গভীর রাতে গ্রামে যায় পাত্রের সন্ধানে। হাতের কাছে সুপাত্র? আপনি কার কথা বলছেন? আমি আপনার কথাই বলছি। আমি নিশ্চয়ই একমাত্র আপনিই পারেন আজকের এই মহা বিপদের হাত থেকে এদের উদ্ধার করতে। কিন্তু কোনো কিন্তু নয় মশাই, কোনো কিন্তু নয়। বন্ধুর বোনের বিয়ে মানে আপনি শুধু আনন্দ আর ভুরি ভুজি শেষ কথা নয়, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বন্ধুরই কাজ। হায় রে ভাই, তুমি আর চুপ করে থেকো না। আজকের এই বিপদের দিনে তুমি ছাড়াও হীরক, তোকে
তোকে আমার কিচ্ছু বলার নেই বন্ধু। তবু যদি এদের কথাটা তোরা বুঝতে পারছিস না কুশল, আমি একটা লগ্নভ্রষ্ট মেয়েকে বিয়ে করে নিজের বিবেকের কাছে ছোট হতে যাবে কেন? দাদা, তোদের সব চেষ্টা বন্ধ কর দাদা। আমার পথ আমি নিজেই বেছে নিতে পারবো। আমি তো কারোর কাছে ছোট হতে হবে না বাবা। সম্মানী ব্যক্তি তুমি কর্নেল একে বিশ্বাস, আমার মতো সামান্য একটা মেয়ের জন্য তুমি কারোর কাছে মাথা নত করবে আমি হতে দিতে পারি না বাবা। আমি কিছুতেই হতে দিতে পারি না। কৃষ্ণ, দাদা, তোদের সব চেষ্টা বন্ধ কর দাদা। এই বিয়ে আমি করবো না দাদা। আমার পথ আমি নিজেই বেছে নিতে পারবো। ইতস্তত করেছি বটে, কিন্তু কোনো নেতিবাচক সিদ্ধান্ত দেয়নি। ঠাকুরে দেখছিস কিনা হতভাবি, যা যা প্রণাম কর। তোর ভগবান আর আমার আল্লাহ আজ মুখ তুলে চেয়েছে। বাবা মাথা চোখ মোছো কৃষ্ণ, এখন আর এক নদী চোখের জল মানায় না। কুশল, তুমি পুরোহিত মশাইকে প্রস্তুত হতে বলো। আমি এখনই যাচ্ছি হীরক, আমি এখনই যাচ্ছি। অমাবস্যার নিকষ কালো অন্ধকার ভেদ করে আমার বোনের জীবনে আজ নবপ্রভাতের সূর্যোদয় হতে চলেছে। এমন একটা শুভক্ষণে দাঁড়ান। দুটি হৃদয়ের পবিত্র মিলনের অপর নাম বিয়ে। সেখানে মন্ত্র, তন্ত্র, পুরোহিত, ঠাকুর, দেবতা এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কর্নেল সাহেব, আপনি হীরক বাবুর হাতে কন্যা সম্প্রদান করুন, আর ওই পবিত্র ফুলের মালার বন্ধনই হোক ওদের স্বামী স্ত্রীর স্বীকৃতি। গুড বাই। বেশ, তবে তাই হোক। এসো হীরক, আয় মা। মাথার উপর 33 কোটি দেব দেবী আর সম্মুখে উপস্থিত হাজার হাজার নরনারায়ণকে সাক্ষী রেখে আমি আমার একমাত্র কন্যাকে মালা বদলের মতো শুভ কাজটা তো বাকি রয়ে গেল। হ্যাঁ, নিশ্চয়ই। ফুলের শুভেচ্ছি সৌরভে ভরে উঠবে তোমাদের দাম্পত্য জীবন। আমার শ্রীমতীর অধিকার শোনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার শ্রীমতীর অধিকার শোনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার স্বামীকে দিল ফুলের মালা,
সাদ না মিটিল আশা না পড়িল সকলি পুরায় যায় মা আমার সাদ না মিটিল আশা না পড়িল সকলি পুরায় যায় মা জনমের সোর দেখি গো মা তোরে জনমের সোর তাকি গো মা তোরে কোলে কোলে নিতে আয় মা কোলে কোলায় যায় মা সাদ না মিটিল আশা না পড়িল সকলে পুরায় যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাজি যেথায় আছে শুধু ভালোবাসা বাজি সেটা যেতে প্রাণ যায় মা কোলে কোলায় যায় মা সাদ না মিটিল আশা না পড়িল সকলি পুরায় যায় মা সাদ না মিটিল আশা না পড়িল সকলি পুরায় যায় মা ভৈরব যাও বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের একা একা ভেতরে আমি এখনই রাখছি দিদি। ভক্তগণ, মায়ের পূজা শেষ হয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এখনই দেবী মা আপনাদের সমস্যার কথা শুনে সমাধানের পথ বলে দেবে। আপনারা একটু ধৈর্য ধরে একের পর এক আসুন। মা মাগো আমার সংকল্প সাধনে তুই আমাকে সাহায্য কর মা। আমার দু চোখে জ্বলে ওঠা আগুন যেন আমি আগুন দিয়েই নেভাতে পারি। জয় মা লোকেশী। তা কি করে হবে মা? আগুন দিয়ে কি আগুন নেবে? সে তো আরো জ্বলে উঠবে। কে তুই? কি নাম তোর? আগে আমি আপনার একনিষ্ঠ ভক্ত বালেশ্বর তলপত্র। কিন্তু অত বড় নাম তো তোর দেখা যাবে না বৎস। নামটা একটু ছেটে ছোট করে আমি তোকে বলবো। দোহাই মা, ওই কাজটা করবেন না। নামের শেষটা ছেড়ে দিলে আমার পেস্টিদের আগুন পাঞ্চার হয়ে যাবে। তোর সমস্যাটা এবার বল। কি আর বলবো মা, বইয়ের লাঠি ঝাঁটা আর সহ্য করতে পারছি না। আপনি যদি একটু ওষুধ কিংবা একটা মাদুরি দেন। ওতে কিছু হবে না বৎস। নারী কখনো মোহিনী আবার কখনো বাঘিনী। তার সেই মোহিনী রূপটা ধরে রাখার দায়িত্ব পুরুষের। যে পুরুষ তা না পারে তাই বাঘিনী বই ছাঁটা লাঠি খেতে সহ্য করতে হয়। মরে যাবো মা, একেবারেই মরে যাবো মশালের মুড়ো ঝাঁটার বাড়ি খেয়ে। বৎস, এটা মায়ের মন্দির, এখানে মুখ খারাপ করতে নেই। ঠিক আছে মা, কিন্তু আমার বউটাকে আগামী অমাবস্যা রাতে তুই এখানে পাঠিয়ে দিবি। সে কি রাক্ষসীকে অমাবস্যা রাতে শ্মশানে পাঠালে ডাকিনি হয়ে ফিরে গিয়ে যদি আমার রক্ত কিসে খায়? সে দায়িত্ব আমার। তোকে যা বললাম তুই তাই কর। বেশ ঠিক আছে মা, তাই হবে। ভয় এখন থেকে আমার হাত পা গুটিয়ে পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। ভয় নেই, আমি তো আছি। জয় মা লোকেশী। আজ তাহলে আসি মা। আমার কথাগুলো যেন বউকে বলবেন না, তাহলে আমার বংশ তো দূরের কথা হাড়গুলিও অস্ত রাখবে না, সব চিবিয়ে খেয়ে ফেলবে। ভৈরব নেক্সট। জয় মা লোকেশী।
মাহাতো। আয়ুষ্মান ভব। বলো বৎস, কে তুই? কি নাম তোর? আমি জয়পুর হাসপাতালে ডাক্তার অনুপম সেন। ডাক্তার? তোরাই তো বৈজ্ঞানিকের পূজারি। মায়ের পূজা তো তোদের কাছে কুসংস্কার। মা গো, কথাটা বইয়ের পাতায় লেখা আর মুখে বলার সঙ্গে কোনো মিল নেই। আর কারণ যারা লেখে বা বলে তারাই বেশি দেবদেবীর পুজো করে। বেশ, তাহলে বল তোর এখানে আসার উদ্দেশ্য? আমার পিতৃমাতৃ হারা একমাত্র বোন অনন্যা সেন, তার শিক্ষা দীক্ষা থাকার সত্ত্বেও সে বড় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তাই আপনার কাছে। বৎস, শিশু জন্ম নেয় কাদার ডেলা রূপে। পরিচর্যার গুণে সে হয় শিব অথবা মাদর। তোর বোনের উচ্ছৃঙ্খল জীবনযাত্রা উপযুক্ত পরিচর্যার অভাবের ফল। তাছাড়া পিতৃমাতৃহীনতাও তার একমাত্র কারণ। তাই সেখানে কোনো ওষুধ বা মানবীতে কোনো কাজ হবে না। তাহলে কি এইভাবে তার জীবনটা ধ্বংসের পথে এগিয়ে যাবে? না, ধ্বংসের পূর্ব মুহূর্তেই বড় ধরনের ধাক্কা পেয়ে আবার সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এটাই মায়ের আদেশ। জয় মাই লোকেশী। আর ততদিন এক বুক জ্বালা যন্ত্রণা নিয়ে তোকে সহ্য করে থাকতে হবে। আপনার এই অমূল্য উপদেশের জন্য আপনার চরণে শত কোটি প্রণাম। আজ আমি আসি মা, তবে আবার আমি আসব। আমার বিশ্বাস আপনার প্রদর্শিত পথে একদিন আমার বোন অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসবেই, নিশ্চয়ই আসবে। ভৈরব, পরের জনকে পাঠাও। সালাম করে হালা আমাকে ছোট করবে না। আপনি তার লগে অনেক উপরে, আপনাদের অনেক কথা আমি শুনছি। এ তুই কি চাস এখানে? আমি হালাই রহমত মিয়া, বাংলাদেশের বলা বর্তমান নিবাস জয়পুর। আপনাদের অনেক কথা শুনেছি, একবার দেখার লগে হালাই গুটি গুটি পায়ে তাই চলে এলাম। তোর উদ্দেশ্য? তেমন কিছু নয়, শুধু একবার দেখার লগে। মিথ্যে কথা। তোর অন্য উদ্দেশ্য আছে। জয় মাই লোকেশী। বিশ্বাস করেন মাজান, আমি মায়ের মন্দিরে গুপ্তচর বৃত্তি করতে এসেছিস? তোর অপরাধ ক্ষমার অযোগ্য। আমি মুসলমানের পোলা বলে আপনি আমাকে এই কথা কইতে পারবেন মাজান? জাতির কথা না বলে ধর্ম সুশ্রী দিচ্ছিস। ওতে পাপ লুকোতে পারবি না রহমত। আপনি আমার নামটা আগে থেকেই জানতেন মাজান। নাম নয়, তোর কামটাও আমি জানি। তাই তোর উপর আমার 6টা চোখ সব সময় নজর রাখছে। 6টা চোখ কথাটার মানে কি মাজান? মানেটা বুঝবি সেদিন, যেদিন এই 6টা যোগের দৃষ্টি তোর মহাপাপ বিচারের। এখন যা, যা এখান থেকে। তা যাচ্ছি মাজান, তবে আপনি হালায় আমাকে ভুল বুঝলাম। বিশ্বাস করে দেখেন মাজান, এই মুসলমানের পোলার রহমত মিয়া আপনাকে কোনো খ্যাতি চাই না মাজান, আপনাকে কোনো খ্যাতি চাই না। শালা প্রতিকান্ত সাহার গুপ্তচর আমার আশ্রমের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তার মানে 2 আর 2 4, 2 দুগুণে 4। ও জানে না আমার একটা নির্দেশেই তাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারি। বলো মা, এবার কবে তাকে শেষ করব? না, শয়তানকে একবারে শেষ করা মানেই তো তাকে মহাপাপ থেকে মুক্তি দেওয়া। তা আমি হতে দেব না। তার সারা শরীরে আমি জ্বালা যন্ত্রণার ফুটে উঠবে রূপরেখা তুলো। এই বাবা, তোর মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন? এই নে বাবা, এই মদটা তুই খেয়ে নে। ঠিক আছে মা, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস যে কখনো মানুষের সাথে বেইমানি করে না। জাস্টিস চৌধুরীর মেয়ে অলকা ধর্ষিত হয়ে খুন হয়েছে। তার ফলে পুলিশি প্রতিক্রিয়া অনেক জল ঘোলা হয়েছিল এবং এখনো হচ্ছে। তো আমাদের কারো গায়ে কাটার আঁচড় লাগেনি। লাগবেও না কোনোদিন। যা, কর্নেল
এতে বিশ্বাসের মেয়ে কৃষ্ণা? বর খুন হয়ে যাওয়ার পরে সে এখন রতিকান্ত সাহার বড় বৌমা। ওকে, কিন্তু পরিস্থিতির উপর একটু নজর রাখবে। আর এই ছোট ছেলে রূপককেও। তার বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে আমার বোরের প্রথম জল। এই এই রূপক, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, একটু বাসি। একটু একটু, বেশি বেশি নয় কেন? সিনেমায় দেখুন, বেশি বেশি ভালোবাসলে নায়িকা নাচে গানে নায়কের মন ভরিয়ে দেয়। তুমি কি আমাকে? ও, সেই জন্য বাবুর অভিমান হয়েছে। বেশ, আমিও দেখছি তুমি আমায় বেশি বেশি ভালোবাসো কি না। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। এবার থেকে আমি তোমাকে মানে খুব বেশি ভালোবাসবো। কিন্তু তোমার বাবা যদি আমাদের ভালোবাসাটাকে মেনে না নেয়? বাবা? বাবা কোন ছাড়া? এই পৃথিবীতে তো সবাই বাবা। আমি আজকে তোমার বিয়ে করলে কাল তুমি ছেলের বাবা, তাহলে সেই বাবার কথা মানতে হবে। আর গ্যারান্টি আছে? তুমি তো তোমার বাবার কথায় ওঠো আর বসো, পারবে তার মুখের উপর এইসব কথা বলতে? তোমার জন্য আমি সব করি। আমাদের ভালোবাসাকে ব্যাগরা দিলে ওই শালা বাবার বাবাকেও আমি ছেলের কথা বলি। তা আমি জানি ডার্লিং, সেই জন্যই তো তোমাকে আমি এত বেশি ভালোবাসি। ঠিক আছে আমার মাইকে গাছ, আজ আসি, তাহলে আবার এসো কিন্তু। চমৎকার চমৎকার তোমার অভিনয়, সত্যি তুমি অনন্যা। আমি পরীক্ষায় পাশ করতে পেরেছি তো অশান্ত? একদম ফার্স্ট হয়েছো। আর এই স্থানটা ধরে রাখতে পারলেই আমি তোমাকে বিয়ে করে সোজা সুইজারল্যান্ডে পাড়ি দেবো। আর সেই স্বপ্নের দেশের যাত্রী হতে আমি সব কিছু করতে পারি। আর সেই সব কিছু বিনিময়ে আমি শুধু তোমাকে চাই ডার্লিং, শুধু তোমাকে। আজ তাহলে আসি, বাই। অশান্ত, তুই সত্যি কি ওকে? মাগো, আমি অশান্ত এক দুরন্ত ঘূর্ণিঝড়, সে সবকিছুকে তছনছ করে দিতে পারে, কিন্তু ভালোবাসার স্বপ্ন দেখতে পারে না মা। আমি তো সেটাই চাই, কারণ সব ছেলে বড় হয় মায়ের দুধ খেয়ে, কিন্তু তুই বড় হয়েছিস পৃথিবীর ধুলোবালি খেয়ে। তাই এখন থেকে এই সমাজ সংসারে সেই দুধের পিপাসা মেটাবি, সমাজ সংসারে রক্ত চুষে নিয়ে। তোমার পিপাসাই আজ আমার পিপাসা, তোমার প্রতিহিংসায় আমার প্রতিশোধের নেশা। মা এলোকেশি, মা এলোকেশি নেশা মেটাবে। এই
আর এই দেবী মায়ের প্রতিহিংসা পূরণই হোক তোর কর্ম। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তারপর আর কি দেবী মা চিনতে পেরে তাকে তাড়িয়ে দিয়েছে। তাহলে তাহলে তোর বাবাকে ওখানে চাকরি করতে নিষেধ কর। সেই চেষ্টা অনেক করেছি, কিন্তু আমার কোনো কথা শুনেনি। শুধু বলি পেটের জ্বালায় যখন বাংলাদেশ থেকে এদেশে এসেছিলাম তখন ওই রতিকান্ত বাবু এখানে থাকবার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই কৃতজ্ঞতায় তার সমস্ত কুকর্মের সঙ্গী হতে হবে, সেই কথাটাই তুমি বোঝাতে পারছি না। তাই সংসারে চির অশান্তি বিরাজ করছি। যার বাড়ির খবর উপর থেকে ভালোই, কিন্তু ভেতরটা ভালো নয়। তার মানে রতিকান্ত বাবু ছেলে বৌমাকে মেনে নিতে রাজি ছিলেন না, কিন্তু তার নিজের মেয়ে সোনালীর জেদের কাছে হার স্বীকার করে শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছেন। জানি না এর শেষ পরিণতি কি। চাচা জানেন? চাচা এই কথা জানেন? না রে রমজান, জীবনে এই প্রথমবার মিথ্যা কথা বলে আমি তার কাছে এই কথা গোপন রেখেছি। জানি না শেষ পর্যন্ত আমি এই কথা গোপন রাখতে পারবো কিনা। কেন? কারণ রতিকান্ত সাহার প্রকৃত স্বরূপ বাবা চেনে, তাই তার কাছে শাক দিয়ে বেশি দিন মাছ ঢেকে রাখা যাবে না। তাহলে তোর আর ভাবির ব্যাপারটা? বাবাকে সবই বলেছি। শুনে কি বললেন? কিছুই বললো না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিলেন। তাহলে ভাবিকে নিয়ে তোর শেষ সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত? ওরে রমজান, কি বলবো রমজান, একটা গাড়ি আসছে না? ইস, ধাক্কা মেরে গাড়িটা প্রচন্ড জোরে চলে গেল। তুই এখানে দাঁড়া, আমি যাবো আর আসবো, দেখে আসবো কি হয়েছে। দূর কে কার কথা শোনে, পরের ঝামেলা মাথায় নিয়ে ও যে কি আনন্দ পায় তা আল্লাহ জানে। কি দরকার বাবা এইসব ফালতু ঝামেলায় নিজেকে জড়িয়ে? রমজান, একটা কথা বলছিলি, তাই বিপদে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের মানবিক কর্তব্য। এ তো মেয়েরে হতভাগা। পাগল, অ্যাক্সিডেন্ট কি ছেলে মেয়ে বিচার করে হয়? তাছাড়া ও বিচারে আমাদের দরকার নেই। আমাদের কাজ এনি হাও এনাকে হাসপাতালে নিয়ে যাওয়া। ব্যাস, খেল চলো, যাও ওকে নিয়ে হাসপাতালে চল। তো যেতেই হবে। তুই একটা কাজ কর, তুই একটা ট্যাক্সি ডাক, আর আমি এনাকে জয়েন করলে যে তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ না পারবো। সেদিন আমি তোমার দাদার চিকিৎসা করব, তার আগে নয় সোনালি, তার আগে নয়। বেশ, আমি চলেই যাচ্ছি। জানি না কোন অপরাধের শিকার হয়ে তুমি আমায় উপেক্ষা করতে চাইছো, কিন্তু কিন্তু বিশ্বাস করো অনুপম, আমার সেদিন ভালোবাসার মধ্যে কোনো খাট ছিল না, আর আজও নেই অনুপম, আজও নেই। অনুপম, যাবার বেলা পিছু থেকে নাক দিয়ে কেন বলো কাঁদালে আমার? যাবার বেলা পিছু থেকে নাক
যাও সোনালি। কুশল, কৃষ্ণা, রমজান, ডাক্তার অনুপম সেন সকলের অন্তরাত্মা ডুকরে ডুকরে কাচ্ছে। তাদের সেই চোখের জল মুছে দেওয়ার ক্ষমতা আজ আর কারোর নেই, আজ আর কারোর নেই। ও কথা তোমার মুখে মানায় না দাদা। আপনারা, তুমি একজন বিলেত ডাক্তার। তার জন্য আমার 4টে পাও নয় আর 10টা হাতও নয়। আমি আর 5জন সাধারণ মানুষের মতো একজন মানুষ। এই জন্য তোমার কিছু হলো না দাদা। তুমি একজন উচ্চ শিক্ষিত হয়ে যে শিক্ষার মাথায় তুই পা তুলে দিয়েছিস সেই শিক্ষার গরব তোর না করাই ভালো। তুমি কি বলছো দাদা? আমি শুধু আমার নয়, আমাদের বংশের মর্যাদা তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। সেটাই তো আমি বুঝতে পারছি না। পারবি কি করে? মন থেকে মনুষ্যত্বের শেষ রেখাটুকু তো তুই মুছে ফেলেছিস। তুমি কিন্তু আমাকে অকারণে বকছো দাদা। তোমার অপছন্দ আমার এই আধুনিক পোশাক আর আমার মদ খাওয়া, আর ও দুটোকে ছাড়িয়ে দিলে আমি হব এই ভারতবর্ষের আদর্শ নারী। ভারতবর্ষের আদর্শ নারী কি তার স্বামীকে দুপায়ে মারিয়ে চলে? দাদা, তারা কি পোশাক বদলানোর মতো স্বামী বদলানোর স্বপ্ন দেখে? তুমি কি বলছো তো দাদা? কুশল বিশ্বাসকে, তার সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? সে একটা স্কাউন্ডেল। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। থাকতে পারে না। এই তো শিক্ষা, এই তো শালীনতা বোধ যে নিজের স্বামী সম্পর্কে। না, সে আমার স্বামী নয়। আমার স্বামী হওয়ার তার কোনো যোগ্যতাই নেই। তাহলে তাকে ভালোবেসে বিয়ে করেছিলি কেন? কেন একটা সহজ সরল আদর্শবাদী ছেলের সঙ্গে এইভাবে প্রতারণা করলি? এতে প্রতারণা করার কি আছে দাদা? তখন ভালো লেগেছিল তাই বিয়ে করেছিলাম, আর যখন আর ভালো লাগছে না তখন ডিভোর্স দিয়েছি। তাই বুঝি মদ খেয়ে মাতাল হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরে সারা জয়পুর ঘুরে নর্দমার পচা জলে বিষাক্ত কীট খুঁজে বেড়াচ্ছিস? আমি খুঁজে বেড়াচ্ছি এমন এক ছেলে যে হবে আমার মতো দুরন্ত রেশের ঘোড়া, যার একমাত্র স্বপ্ন থাকবে সুরা, নারী আর এই জয়। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো সুখ আমার মতো অভাগিনীর কপালে সইল না। তাই তো মধু যামিনী না ফুরাতেই সবই আমার পাগল হয়ে গেল। এদিকে এদিকে শ্বশুর দেওরের বাক্যবান দিন দিন যেন আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। পারছি না, আর আমি পারছি না। তুমি বলে দাও আমি এখন কি করবো? আমাকে কি বলে জাগ্রত অন্তর জাগ্রত অন্তর জানি তুমি আছো জানি নিশিদিনী যাবে তুমি আছো জানি অন্ধকারে তব আলো দূর হয়ে যত গ্লানি জ্যোতি হয়ে অন্ধকারে তব আলো দূর হয়ে যত গ্লানি জ্যোতি হয়ে ভয়াবহ
সরোজা। এই এই মেয়েটা, তুমি কাঁদছো কেন গা? ওগো ওগো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার কৃষ্ণা। আমার কৃষ্ণা? হ্যাঁ গো। না না, তুমি আমার কেউ নও। তুমি আমার কেউ হলে কাঁদবে কেন? জানো না, আমি কান্না ভুলে গেছি, তাই এখন শুধু আমি হাসছি আর হাসছি। তোমার কি কিছু মনে পড়ছে না গো? তাহলে কিসের এত চিকিৎসা, কিসের ওষুধ, কিসের এত ইনজেকশন? তুমি আমার একটা কাজ করে দেবে? বলো না, বলো কি কাজ? আমি তো সব কাজ করার জন্যই আছি। ওই লোকগুলোকে বলো না আমাকে যেন ওর ইঞ্জেকশন না দেয়। আমার তো কিচ্ছু হয়নি, তাহলে শুধু শুধু কেন আমাকে ইঞ্জেকশন দেবে? জানো, ওই ইঞ্জেকশন দিলে আমার 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 খুব কষ্ট, মাথাটা ঝিনঝিন করে, আমার 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 কিচ্ছু মনে থাকে না। ঠিক আছে, আমি বাবাকে বলবো তোমাকে যেন ওর ইনজেকশন না দেয়। চলো এখন তুমি। না না না, আমি আমি এখন ঘরে যাবো না। পরে গেলে আমার ওই ইনজেকশন দেবে, আমার সেই যন্ত্রণা। শেষ পরিণতি কি? আর কত তুমি আমাকে কাঁদাবে দেওয়া? আর 1 মিনিটও নয়। আমি যখন এসে গেছি তখন তোমার সব কান্না শেষ। আমি তোমার আপাতত ওই সম্পর্কটা কিছুদিনের জন্য আলমারিতে তুলে রাখি। তার মানে কি বলতে চাইছো তুমি? সত্যি কথা, যেটা তুমি বুঝতে পারো। তাই এই অবস্থায় আমি যদি তোমার পাশে না থাকি তাহলে তোমার এই শরীরের ধর্ম রক্ষা করবে কি? এত নীচ, এত হীন তুমি? বড় বৌদিকে রাখো তোমার ওইসব জ্ঞান। মানে ওগুলো বিলের ফুটপাতে মাজন বিক্রি করা যায়, আমার কাছে কথা তোমার যায় না। এসব বলছে সিনেমা হচ্ছে, সিনেমা। না, সিনেমা হচ্ছে না তো, যাত্রা হচ্ছে, যাত্রা। সীতাহরণ পালা। তাহলে তো এবার না বোন, একে উচিত শিক্ষা দিতে বাড়ির মধ্যে অত চেঁচামেচি কিসের? দেখি তুইও হয়ে মারতে পড়ে আছিস কেন? কি করবো বাবা, এই বৌদির প্রস্তাবে রাজি হয়নি বলে আজ আমাকে মার পর্যন্ত খেতে হলো। এই প্রস্তাব দিয়েছিল বৌমা? আমাকে ডেকে বললো, ঠাকুরপো আমি তোমায় ভালোবাসি, তোমারই পাগল দাদা আর কোনোদিন ভালো হবে না বাবা, তাই আজ থেকে তুমি আর আমি একসঙ্গে থাকবো। বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি বললাম। তুমি আমার মাতৃ সমবোধ, এ কথা শোনাও যে আমার মহাপাপ। বৌমা, আপনি বিশ্বাস করুন, ঠাকুরপুর একটা কথাও সত্যি নয়, বরং ওই আমাকে জোর করে। বাবা, তোমার সতীত্বের বড়াই করতে হবে না। তোমার মতো মেয়েদের চিনতে আমার বাকি নেই। বাহ, চমৎকার চমৎকার। পরের বাড়ির মেয়ে বলে নিজের ছলের দোষটাও তার ঘাড়ে চাপাতে খুব ভালো লাগে, তাই না বাবা? নিজের ছেলের চরিত্রটা তোমার অজানা নয়, তাহলে কেন কেন শুধু শুধু একটা নিষ্পাপ মেয়েকে? তুই কি আমাকে সন্দেহ করছিস? সন্দেহ নয় দাদা, আমার কথাটাই সত্য। জোর গলায় কথা বলে একটু কান্নার অভিনয় করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছোট? চুপ করো, আমার কোনো কথা আমি শুনতে চাই না।
আমার বাড়িতে কোনো পাপাচারকে আমি প্রশ্রয় দেব না। কুমার! অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করিয়া আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে গরিবের মেয়ে মানে এই সমাজের সংসারের বোঝা, সমাজের জঞ্জাল। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তাকে সব করে ফেলায় ভালো। তার জন্য যে কোনো হীন কৌশল অবলম্বন করায় কোনো দোষ নেই, কোনো দোষ নেই। ওগো, কি হচ্ছে তোমার? কেন তুমি আমার রায় ঘোষণা এখনো বাকি আছে। এই আদালত মেয়েটিকে সংসদ থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দিল। আমার ভালো ছিল। প্রয়োজন হলে ওই মেয়েটিকে সংসদ থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। তার জন্য 2-4 জন গুন্ডাও ওই মেয়েটির পিছনে লেলিয়ে দেওয়া যেতে পারে, কারণ মেয়েটিকে জব্দ করাই এটাই শ্রেষ্ঠ কৌশল। হিরো, তোর পাগলামি আমি ছুটিয়ে দেবো। পাগল? কে পাগল? এই পৃথিবীতে কে পাগল নয়? আমি পাগল, তুমি পাগল, আমরা সবাই পাগল। কেউ ইঞ্জেকশনের নেশায় পাগল, কেউ আবার কুকুরের নেশায় পাগল। পাগলে পাগলে ছয়লাম। এই পৃথিবীটা একটা পাগলা গারদ। আসি ঠাকুরজি, আসি। আমি জানি না এই পবিত্র ভিটের মাটিতে এসে আর আমি কোনোদিন দাঁড়াতে পারবো কিনা। তাই তো যাওয়ার আগে এই পবিত্র ভিটের এক মুঠো মাটি আমি আমার আঁচলে বেঁধে দিয়েছিলাম। ওগো গৃহদেবতা, এই সংসারে বাস করে যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে আর বিদায় বেলায় শেষ প্রণাম তুমি গ্রহণ করো, শেষ প্রণাম তুমি গ্রহণ করো। ওগো দেবতা, যাওয়ার বেলা বিদায় প্রণাম তুমি না। বিদায় প্রণাম তুমি না। ও গো দেবতা, বিদায় প্রণাম তুমি না। ও গো বিদায় প্রণাম
রাত আপদ বিদে হলো। কাজার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাতাকে স্তব্ধ করে দিতে আজ তুমি দাদাকে পাগল বানিয়ে দিয়েছো, বৌদিকে দুশ্চরিত্র সাজিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। কিন্তু আমি এত সহজে এই বাড়ি ছেড়ে যাবো না বাবা। এই সংসারের বসেই আমি দেখবো পাপ, অন্যায়, অধর্ম কেমন করে তোমাদের নরকে টেনে নিয়ে যায় বাবা, নরকে টেনে নিয়ে যায়। আরে কলিকা আঙুলে চটে বগের গা, কিন্তু তুই এত তাড়াতাড়ি বউটার দিকে হাত বাড়াতে গেলি কেন? আমি কায়দা করে ওর বাবাকে দিয়ে আমার হয়ে ভোট প্রচারের ব্যবস্থা করলাম। প্রচারের দরকার নেই বাবা, ওর বাবা প্রচার না করলো ভোটে আমি জিতবই। তুই জিতবি মানে ভোটে দাঁড়াবে কে? তুই না আমি? এটা তো এখনই বলা সম্ভব বাবা, কারণ এটা তো কলিকা। আমার মতো ছাগলে চাটে, তোমার মতো বাঘের গাল। তার মানে মানেটা পরিষ্কার হবে সেদিন, যেদিন তুমি তোমার খবর অস্তাবর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। সে কি আমি ভুল শুনছি না তো? তোর লিখে দেবো মানে? হ্যাঁ, তোমার মতো পাইকারি শয়তানের ছেলে একটা ক্ষুদ্র শয়তান। কিন্তু আমি যদি লিখে না দিই তাহলে তোমাকে খুন করে আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ, তখন আমি হবো বাধ্য। এই জনগণের সহানুভূতির ভোটে জিতে আমি হবো অনেক ক্ষমতার অধিকারী, আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তোমার সমস্ত সম্পত্তি না, এই সুযোগ আমি দেবো না। বাঁচতে না বাঁচতে শুধু বাজা নয়, সবকিছু বজায় রেখে মাথা উঁচু করে বাজবো। ওটা লড়ার আগে শুরু হবে বাপ ছেলের স্নায়ুর লড়াই। এই লড়াইয়ে যদি আমি প্রমাণ করে দেবো যে তুই আমাকে জন্ম দিসনি, তোকে জন্ম দিয়েছি আমি 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 এই রতিকান্ত সাহা। অন্যায় আর অধর্মে নোনা জলে তোমার পাপের তরিকে ভাসিয়ে রাখতে দাদাকে তুমি পাগল করেছো। দুদিন পরে তুমি যে আমাকে খুন করবে না আর গ্যারান্টি কোথায়? তোমার মতো শয়তানেরা সব করে। সেই জন্যই তো বলছি ডার্লিং, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার চলার পথটা পরিষ্কার করো। আমি তো চেষ্টা ত্রুটি করিনি মাই সুইট হার্ট। চেষ্টা নয়, চাই সাকসেস। আমার মতো স্বপ্ন সুন্দরীকে পেতে হলে তোমাকে আরো উপরে উঠতে হবে, তোমাকে দখল করতে হবে তোমার বাবার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এমএলএ হয়ে মন্ত্রিত্ব। তোমাদের সাহায্য করে আমি নিশ্চয়ই পারবো, কারণ ওই জন্য বাবাকে খুন করতে আমার হাত কাঁপবে না। এই তো প্রকৃত পুরুষের মতো কথা। তোমার দেহে শক্তি আর মনে সাহস জোগাতে অনন্যা। এই নাও রূপো, এতে ঠেসে হেরোইন ভরা আছে, যা খেলে তুমি কই দাও কাল থেকে খেতে না আমি যে মরতে বসে। এত সহজে তোমায় মরতে দেবো না ডার্লিং। স্বর্গে যাচ্ছি না, এখনো যাওনি, তবে যাবে। আর সেই স্বর্গে যাওয়ার সিঁড়িটা তোমাকে নিজের হাতেই তৈরি করতে হবে। পৃথিবীর সব বাধাকে দূরে ফেলে আমি সাকসেস হবই। তোমাকে সেই
সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে আমি আমার জীবন দিতেও রাজি, কারণ তোমার মতো ভালো বন্ধু এ জগতে আমার আর কেউ নেই। তাই তো আমার প্রাণ প্রিয়াকে আমি তোমার হাতে তুলে দিয়েছি বন্ধু। আর আমিও আমার বুক ভরা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছি তোমার জীবন। তাই তো তোমার গলা জড়িয়ে ধরে আমার গায়ে ইচ্ছে করছে। চুরালে